পৃথিবীর প্রত্যেকটা মানুষ যারা আমি থেকে শুরু করে যিনি আফ্রিকার জঙ্গলে থাকেন, কেউ বা ওয়াশিংটনে থাকেন, কেউ দিল্লিতে থাকেন, কেউ আমাদের রষ্যাবাড়িতে থাকেন, প্রত্যেকটা মানুষ তার নিজের মতো করে লড়াই করে। ডারউইনের সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট এই থিওরিটা মানুষের জীবনযাত্রার ক্ষেত্রেও, জীবন মানকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও সেই থিওরিটা আমি মনে করি প্রযোজ্য। পানিসাগর প্রথম আমার স্কুলে ভর্তি, ওখানে পানিসাগর স্কুল, ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, 4, 5 পড়েছি ধর্মনগরের বিবিআই, এবং এরপরই চলে আসি আগরতলায়। মানে বাবা চাকরি সূত্রে ওখানে ছিলেন, যখন ট্রান্সফার হয়ে এদিকে আসলেন তখন আমরাও চলে আসি এখানে এসে প্রথমে জয়নগর স্কুল, মানে যেটা এখন বি.আর. আম্বেদকর স্কুল, ওখানে 6 মাস পড়েছিলাম, ক্লাস 6-এর প্রথম 6 মান্থ। এরপর উমাকান্ত স্কুলে চলে আসি। উমাকান্ত স্কুলের তৎকালীন HM নিপেন পাল স্যার, যে কোনোভাবে স্যারের সান্নিধ্যে আসার পর উনি যে কোনো কারণেই আমাকে, হয়তো ওনার খুব ভালো লেগেছে, তো উনি ওনার স্কুলে আমাকে নিয়ে যাওয়ার জন্য আমার বাবাকেও বললেন। সেই অনুযায়ী এসে উমাকান্ত স্কুলে ভর্তি হলাম। উমাকান্ত স্কুল থেকে মাধ্যমিক, 12, তারপর MBB কলেজ বায়োসায়েন্স নিয়ে পড়েছি। পড়াশোনা মাঝখানে লতে ভর্তি হয়েছিলাম, ওটাও কিছু এথিক্যাল কারণে হাফ ডান করে ছেড়েছি। যাই হোক, তারপর কলেজ পাশ করার পর এভাবেই আমার স্কুল লাইফ, পড়াশোনার লাইফটা আপাতত সম্পন্ন করেছি, মানে একাডেমিক যেই পোর্শনটা। আমার মাধ্যমিক 88, 90-তে উচ্চ মাধ্যমিক, কলেজ পাশ করেছি 93 সালে। আমি স্কুল লেভেলে বলা চলে যে রাজনীতির সাথে জড়িত ছিলাম না। স্পোর্টস নিয়ে থাকতাম, ত্রিপুরা ক্রিকেট লিগে খেলেছি, স্কুল ফুটবল টিমে খেলেছি, তো খেলাধুলা নিয়েই থাকতাম। আমার মনে আছে মাধ্যমিক পরীক্ষা দেব, মাধ্যমিক পরীক্ষার আগের দিন পাড়ায় পাড়ায় যে খেলা হয়, এই খেলাতে আমি গিয়েছিলাম। পরদিন পরীক্ষা, মাধ্যমিক পরীক্ষা শুরু হবে, ইংরেজি পরীক্ষা। তো সকালবেলা খেলতে গেছি, 4টা 4:30টার সময় বাড়িতে এসেছি। জীবনে সবচেয়ে বেশি রান করেছিলাম, প্রায় 100-100-র উপর রান করেছিলাম মাধ্যমিক পরীক্ষার আগের দিন। তো খেলাধুলা নিয়েই ব্যস্ত, তখন জোট রাজত্ব চলছিল। ওই সময় দাঁড়িয়ে অপোজিশন স্টুডেন্ট পলিটিক্সের সাথে জেদবশতই জড়াতে বাধ্য হয়েছি বা জড়িয়েছিলাম। ওই সময় পলিটিক্যাল কারণে বাবা যেহেতু নাটক ফাটকের সাথে যুক্ত ছিলেন, বাবাকে তখন বদলি করা হয়েছিল করমছড়াতে। তো ওখানে বিভিন্ন কারণে বাবার উপর ওই সময়কার যে দুষ্কৃতীরা ছিল, পলিটিক্যাল আশ্রিত দুষ্কৃতীরা, তারা অ্যাটাক করে। এবং অ্যাটাক করে কি আমি জানতাম না। আমার মনে আছে যে প্রিন্টিং টেকনোলজিতে তখন ত্রিপুরা থেকে পরীক্ষা নেওয়া হতো। তো ওই যাদবপুর ইউনিভার্সিটিতে ত্রিপুরার কোটা ছিল 2টো। তো ওই কোটাতে আমি 1 নম্বরে ছিলাম। লিস্ট আউট হয়েছে, তো আমি তো 1 নম্বরে ছিলাম, খুব খুশি। তো বাড়িতে গেছি, বৃষ্টি আসছিল, প্রচণ্ড বৃষ্টি চলছিল, তখন বাইসাইকেল নিয়ে চলতাম। বাড়িতে গেছি, গিয়ে দেখি আমার নিজের ঘরে ভাই বোন কেউ নেই, আমি, বাবা, মা, 3জনই। তো মা একটু পুরনো দিনের, একটু সেকেলে। তো মা কখনো মানে এরকম হুটহাট বেরিয়ে যাওয়া এরকম কখনই করে না। বাট গিয়ে দেখলাম বাড়িতে তালা। তো আশেপাশের বাড়িতে গিয়ে ঢুকলাম, সামনেই আমার জেঠুর বাড়ি। গিয়ে বললাম যে মা কোথায় গেছে জানেন কি? তখন বলল যে তোর বাবাকে হসপিটালে, জিবি হসপিটালে ভর্তি করা হয়েছে, তুই একটু যা, তাড়াতাড়ি যা। তখন মোবাইল টোবাইলও তেমন ছিল না। মাথায় এসছে যে বাবার নিশ্চয়ই অ্যাক্সিডেন্ট হয়েছে।
তো আমি দৌড়ে গেছি। তখন মাধ্যমিক দেওয়ার পরেই ক্লাব টাবের সাথে জড়িত ছিলাম, পাড়ার মানুষের সাথে জড়িত ছিলাম। তো আমার সাথে আমার বন্ধুরাও দৌড়ে দৌড়ে এসছে। একটা অটো নিয়ে আমি জীবিতে গেছি, গিয়ে দেখি বাবার পুরো শরীর পা থেকে মাথা পর্যন্ত মানে শুধু ব্যান্ডেজ, শুধু হাতের আঙুলের, ডান হাতের আঙুলের এই সামনের জায়গাগুলো দেখা যাচ্ছে, আর পায়ের আঙুলের জায়গাগুলো দেখা যাচ্ছে, আর চোখটা শুধু দেখা যাচ্ছে, পুরো শরীর ব্যান্ডেজ। কেউ কিছু বলছে না, কি ব্যাপার। যাই হোক, দেখলাম ব্লাড চলছে একদিকে, একদিকে স্যালাইন চলছে। সন্ধ্যা নাগাদ বুঝতে পারলাম যে বাবার উপর অ্যাটাক হয়েছে, এবং বাবার ডান হাতের বুড়ো আঙুলটা ওই জায়গায় ফেলে দিয়েছে, বাবা নিয়ে আসতে পারেনি। তো সারা শরীরে এরকম আঘাতের চিহ্ন। তো পরদিন যখন ব্যান্ডেজ করছে, তখন ডক্টর এস বি দত্ত সাহেব ছিলেন, তো আমাকে ধরতে বলেছিল ব্যান্ডেজ করার সময়। দেখলাম যে এই হাতটা শুধু, বাঁ হাতটা শুধু মাংসের মধ্যে লেগে আছে, পুরোটা আলগা হয়ে আছে। এরকম আমি জীবনে প্রথম এই ধরনের কাণ্ডকীর্তি দেখছি। কিছুটা স্টেবল হওয়ার পর বাবাকে নিয়ে প্রথমবার আমি কলকাতায় গেলাম। সাথে আমার এক মামা, আমার ছোট মামা ছিলেন, তিনি এখন নেই, মারা গেছেন। তো নিয়ে কলকাতায় SSKM-এ, তখন নৃপেন চক্রবর্তী বাবার ট্রিটমেন্টের জন্য একটা চিঠি দিয়ে দিয়েছিলেন। তো উডবার্ন ওয়ার্ডে নিয়ে বাবাকে ট্রিটমেন্ট করালাম। ওই সময় বাবা যেখানে ভর্তি ছিলেন, এর পাশে গণেশ ঘোষ, যিনি চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের সূর্য সেনের অন্যতম সৈনিক ছিলেন, গণেশ ঘোষ, উনিও ভর্তি ছিলেন। তা ওনার সাথেও বিভিন্ন সময় কথাবার্তা হতো। এমন দীর্ঘ 6 মাস বাবাকে কলকাতায় ট্রিটমেন্ট করিয়ে এসে, আর পড়াশোনা অন্যদিকে কিছু হয়নি, এসে MBB কলেজে বায়োসায়েন্স নিয়ে ভর্তি হলাম। ওই যেদিন আসলাম, সেদিন থেকে আমি পলিটিক্সে জয়েন করলাম। এর আগে আমি কোনো দিনই, ইভেন আমার মনে আছে তখন SFI-এর মেম্বারশিপ 25 পয়সা ছিল। আমাকে বারবার বলার পরেও আমি কোনোদিন মেম্বারশিপ নিইনি। তো বাবার এই ঘটনার পর আমি তখন বাম ছাত্র রাজনীতিতে জয়েন করলাম। রাজনীতিতে আসার ওই সময় জোট আমল চলছিল, কলেজের মধ্যে বলা চলে একটা সন্ত্রাসী চলছিল। ওই সময় দাঁড়িয়ে কলেজে বাম ছাত্র রাজনীতি করা খুব ভয়াবহ বিষয় ছিল, তার খেসারতও দিতে হয়েছিল ওই সময়। ফিজিওলজির প্র্যাকটিক্যালে, মানে যেটা নজিরবিহীন, ফিজিওলজির প্র্যাকটিক্যালে আমাকে ব্যাগ দিয়ে দেওয়া হয়েছে। প্র্যাকটিক্যালে কখনো প্র্যাকটিক্যাল সবাইকে পাস করাতে সাহায্য করে, আমার শুধু প্র্যাকটিক্যালে ব্যাগ, বাকিগুলোতে ডিস্টিংশন ছিল। মাধ্যমিকেও ডিস্টিংশন ছিল। আগের দিন ক্রিকেট খেলে এসেছি, কিন্তু বাট লাস্টলি গিয়ে 60% পেয়েছিলাম, 61 না 64% জানি পেয়েছিলাম। যাই হোক, যে এই ব্যাগটা পরবর্তী ইয়ারে ব্যাগটা ক্লিয়ার করেছি। রাজনীতিতে আসাটা প্র্যাকটিক্যালি এরকমভাবেই, যদিও ঘটনার পরিপ্রেক্ষিতে রাজনীতিতে এসেছি, কিন্তু এসে রাজনীতিটাকে বুঝে রাজনীতি করার চেষ্টা করেছি। ছাত্র রাজনীতি করতে এসে রাজনীতি নিয়ে যখন পড়াশোনা করি, জানার চেষ্টা করি, ইতিহাসকে জানার চেষ্টা করি, রাজ্য, দেশ, দুনিয়ার পলিটিক্সকে বোঝার চেষ্টা করি, তখন একজন মনীষীর কথা, পলিটিক্স ইজ এ থার্ড ক্লাস গেম প্লেড বাই ফোর্থ ক্লাস পিপল, এই বিষয়টা ভেবেছিলাম রাজনীতি তো মানুষের জন্য নীতি, ভালো মানুষ করবে। বাট প্রথম দাঁড়িয়ে এই জায়গাটা বিশ্বাস করতে রাজি ছিলাম না। পলিটিক্স ইজ এ থার্ড ক্লাস গেম প্লেড বাই ফোর্থ ক্লাস পিপল। কিন্তু বাস্তব অভিজ্ঞতায় দেখলাম যে politics is really a third class game played by really a fourth class people, এবং এই তিক্ত অভিজ্ঞতাটা হয়েছে। রাজনীতি মানে পাওয়ারে যাওয়ার জন্য যা খুশি তা করা, যাকে বদনাম দেওয়ার তাকে বদনাম দিয়ে দেওয়া, যাকে আস্থা করে নিক্ষেপ করা তাকে আস্থা করে নিক্ষেপ করা, ছোট ভুল পেলে তাকে বড় করে ফলাও করে দেখানো, ল্যাং মারামারি, এগুলো হচ্ছে রাজনীতির সোপান। তো বামপন্থা আলাদা জিনিস, বাট যে রাজনীতিটা করছিলাম, রাজনীতি মনে হয়েছে যে মানুষের জন্য যে কথাগুলো বলা হচ্ছিল, বা কাগজপত্রে মানুষের জন্য যে কথাগুলো ছিল, সেই কথাগুলো
ইমপ্লিমেন্ট হচ্ছে না। সেটা কবের ঘটনা হবে? ওটা 1998 সাল, ওই সময় থেকেই বিষয়গুলো চলছিল। আমি এই বিষয়গুলো আজ করতে পারছিলাম। গুরুত্বপূর্ণ দায়িত্বও ছিলেন বামপন্থায়। তবে ওই কমিটিতে থেকে আপনি সেগুলো প্রতিবাদ করেননি, না নিজে বেরিয়ে গেছেন? না না না, ওই জায়গায় দাঁড়িয়ে আমার যতখানি করার সুযোগ ছিল ততখানি তো আমি করেছি। ক্রিয়েটিভ কাজগুলো করার পাশাপাশি, যেমন ছাত্র সংসদের পরিচালনের নির্দেশিকা তৈরি করা, সেকেন্ড ফেজ অফ এডুকেশনাল মুভমেন্টের দলিল তৈরি করা, এবং সম্ভবত আমি যদি ভুল না করি এখনও বোধহয় বাম ছাত্র সংগঠন গ্রীষ্মকালীন শিক্ষা শিবির করে, ওটাও আমি শুরু করেছিলাম। স্কুল ভিত্তিক নাটক প্রতিযোগিতা, ওগুলো আমিই শুরু করেছিলাম। তো এ ধরনের বহু কাজ শুরু করেছিলাম, যেগুলো এখনও করে যাচ্ছে। তো এই কাজগুলো, এই ক্রিয়েটিভ ওয়ার্কগুলো কার জন্য? স্টুডেন্ট সমাজের মানবিক প্রবৃত্তিগুলোকে উৎকর্ষতার দিকে নিয়ে যাওয়ার জন্যই তো। যখন এই কাজগুলো করতে যাওয়া, কেউ মানে সাধারণ জেলাস থেকে আমার ক্ষমতা কি খর্ব হয়ে যায় কিনা, গ্রুপিং থেকে, এবং এই জেলাস গ্রুপিং এক্সেট্রা এক্সেট্রা এগুলো তৈরি হয় যদি মানুষের প্রতি কমিটেড না থাকে। মানুষের প্রতি কমিটমেন্টে যদি কোথাও ঘাটতি থাকে, তখন তাকে কাভার করার জন্য গ্রুপিং তৈরি হয়, তাকে উপদলীয় কার্যকলাপ তৈরি হয়, এবং এই উপদলীয় কার্যকলাপগুলো এস্টাবলিশ করে যে মানুষের প্রতি কমিটেড না, মুখে যা বলে তা ইমপ্লিমেন্ট করে না। সুতরাং এখানে থেকে লাভ নেই, বেরিয়ে বিশেষ কারোর প্রতি ক্ষোভ? না না, ব্যক্তিগত ক্ষোভ দিয়ে কি হবে? না, আপনি যে কথাটা বলছেন এটা কি দলীয় নীতি? তো এক জিনিস, আর যেমন ল্যান্ড মারামারি তো দলের ভিতরে কিছু মানুষ, এটা তো দলীয় নীতি পারমিট যদি না করে তাহলে উপদলীয় কার্যকলাপ হবে কি করে? জল সবসময় উপর থেকে গড়ায়, নিচ থেকে উপর দিকে ওঠে না। তাহলে টপ লিডারশিপ, সেই লিডারশিপ থেকে যদি এই উপদলীয় কার্যকলাপগুলোকে নিচের দিকে ঠেলে না দেওয়া হয়, তাহলে এই উপদলীয় কার্যকলাপ হওয়ার কোনো সুযোগ নেই। সুতরাং এটা পলিসি হয়ে দাঁড়িয়েছে, নিজেদের ক্ষমতাগুলোকে এস্টাবলিশ করার জন্য, মানুষের জন্য যে কাজগুলো করার কথা সেই কাজগুলো যখন করতে পারছেন, কারণ তখন দাঁড়িয়ে দেখবেন যে লেফট ফ্রন্ট গভর্নমেন্ট 93-তে ক্ষমতায় আসার পর দীর্ঘ 17 বছর পর বেকারদের প্রথম 10,330 চাকরি দিয়েছিল। 17 বছর ধরে কোনো রিক্রুটমেন্ট হয়নি। এই যে বেকারদের মধ্যে ক্ষোভ, মানুষের মধ্যে ক্ষোভ, হ্যাঁ, ইতিবাচক কাজ করে নিয়ে আমি এই কথা বলছি না, প্রত্যেকটা গভর্নমেন্ট তার কিছু না কিছু ইতিবাচক কাজ করে। এবার নেতিবাচক কাজগুলো নিয়ে কথা বলবে, এটাই তো মানুষের কাজ, এটাই তো গণতন্ত্র। এবার এই কথাগুলো যাতে না বলা যায়, ঠুনকো ইস্যুকে সামনে রেখে, প্রত্যেক মানুষের জীবনে কিছু না কিছু ভুল থাকে, কারোর কম কারোর বেশি। এবার এই ভুলগুলোকে, তিল পরিমাণ ভুলকে যদি কেউ বিশাল করে দেখায়, তাহলে মোটিভ আছে কিছু দেখতে হবে। আর যখন এটা দলীয় সিদ্ধান্ত হয়, তখন এটা ব্যক্তি থাকে না, এটা দলের। সুতরাং এই উপদলীয় কার্যকলাপগুলো দলের নীতি হয়ে দাঁড়িয়েছিল, যেই কারণে আমি ভেবেছি এখানে থাকা আমার ঠিক না, চলে আসা উচিত। এবং আমি চিঠি দিয়েছি আমার মেম্বারশিপ খারিজ করা হোক। এই চিঠির ডকুমেন্টস আমার কাছে এখনো আছে। আপনি কি বামপন্থার মধ্যে গ্রুপিজমের শিকার? বামপন্থা, দ্যাট ইজ কমপ্লিট ডিফারেন্ট থিং। মানে আমি যদি সিপিএম পন্থা বলি, সিপিএম অবভিয়াসলি, বামপন্থা আলাদা বিষয়। বামপন্থা কি? মোনার্কের বাদিকে যে বসে, মোনার্কের বাদিকে, রাজদণ্ডের বাদিকে যারা বসে, তারা সরকারি কাজের প্রতিবাদ করবে, সমালোচনা করবে, ইতিবাচক কাজগুলোকে সাহায্য করবে। এটাই তো বামপন্থা। সংসদীয় সিস্টেমে বামপন্থা মানে কি? বামপন্থা মানে হচ্ছে, আজকে যেমন দিল্লিতে কংগ্রেস অপোজিশনে আছে, তো কংগ্রেসকে কেন বামপন্থী বলবে না? বিজেপি যতদিন পর্যন্ত বামে ছিল ততদিন তাদেরকে কেন? ভিউজ ডিফারেন্স থাকতেই পারে। আমার ভিউজ হচ্ছে সরকারের কাজের ইতিবাচক সমালোচনা, ইতিবাচক কাজগুলোকে সমর্থন করা, এবং
গঠনমূলক সমালোচনার মাধ্যমে সরকারকে এগিয়ে যেতে সাহায্য করা যারা করবে তারা বামপন্থী। তাহলে মুখোশ বলতে চাইছেন সিপিএম? সিপিএম নিজেদেরকে কমিউনিস্ট বলে, আমি বলি দে আর ভেরি গুড ম্যানেজার অফ বুর্জুয়াজি, দে আর ভেরি গুড ম্যানেজার। ক্যাপিটালিজমের না হলে একটা রাজ্যে 34 বছর একটা রাজ্যে 32 বছর থাকতে পারে নাকি? ক্যাপিটালিজমকে ম্যানেজ করে ভালো, নাথিং বাট দে আর নট কমিউনিস্ট পার্টি। বামপন্থা আলাদা বিষয়, সিপিএম বামপন্থার ইজারা নিয়ে রাখেনি, বামপন্থা কমপ্লিট সেপারেট থিং। আমরা কি চাইব সাধারণ মানুষ হিসেবে? আমরা চাইব বামপন্থার যে আসল যে বিষয়, সরকারের নেগেটিভ কাজগুলোকে সমালোচনা করো, পজিটিভ কাজগুলোকে সমর্থন করো, গঠনমূলক সমালোচনার মাধ্যমে একটা স্টেটকে এগিয়ে নিয়ে যাও, এই ভূমিকাটা পালন করো। পুরোটা ছিলেন, তাদের সঙ্গে আপনার উঠা ছিলেন, তো বিশেষ কোনো ব্যক্তির সম্পর্কে আপনার আলাদা অনুসন্ধিৎসা বা ভালোবাসা বা শ্রদ্ধা? আমি জীবনের শেষ সময়টা পেয়েছিলাম ভানু ঘোষকে, অল্প সময় পেয়েছিলাম জীবনের শেষ মুহূর্তে ভানু ঘোষের পেয়েছিলাম, কানু ঘোষকে পেয়েছিলাম। আমার কাছে মনে হয়েছে যে কমিউনিস্ট বলতে যে একটা স্বপ্ন দেখানো হয়, তাদেরকে দেখলে সেই স্বপ্নগুলো ঠিকঠাক মনে হবে। তাদের জীবনযাত্রা, তাদের লাইফস্টাইল, সব কিছু মিলিয়ে। এরকম আরো অনেকে ছিলেন, আজকেও একবারে নেই শূন্য বিষয়টা বলবো না, হয়তো আছেন, সব দলেই থাকেন কিছু না কিছু এরকম মানুষ। নিপুণ চক্রবর্তী, দশরথ দেব, ওনাদের সংস্পর্শে আপনি ছিলেন? খুব ক্লোজ ছিলাম না, ওনাদের পলিটিক্যাল লাইফের শেষ সময়টা আমার এন্ট্রি ছিল, অল্প কিছু সময় ওনাদেরকে পেয়েছিলাম। বৈদ্যনাথ মজুমদার পেয়েছিলাম, ওনার মানে উনি আমার মনে হয়েছে যে প্রমিনেন্ট সিপিআইএম লিডারদের মধ্যে উনি হচ্ছেন লাস্ট ব্যক্তি যার জীবনযাত্রা অনুকরণ করার যোগ্য। আর বর্তমান প্রজন্মের যারা নেতা বা যারা লিড করছেন তাদের সম্পর্কে মানুষ জানে না, আপনার ব্যক্তিগত মানুষ যা দেখে, মানুষের লক্ষ কোটি যে চোখ আছে, যে চোখ দিয়ে দেখে, এর মধ্যে দুটো চোখ আমার, এই চোখে আমি দেখি যা, নাথিং ডিফারেন্স উইথ এনি আদার পলিটিক্যাল পার্টি। মানিক সরকারের তো প্রজেক্ট করা হয় একজন দরিদ্র মুখ্যমন্ত্রী হিসাবে, সেই বিষয়ে আপনার কি? আমি বলি এখন তো না, প্রাক্তন মুখ্যমন্ত্রী এরকম ভাবে ট্রিট করা হতো। ব্যক্তিগতভাবে কি তাতে সোসাইটির কিছু যায় আসে না। আমি পার্সোনালি মানিক সরকার খারাপ লোক আমি মনে করি না। আমি যদি ধরেও নিই যে উনি কমপ্লিটলি অনেস্ট, হয়তো ফিনান্সিয়ালি অনেস্টের অনেকগুলো প্রকার থাকে, পাওয়ার কারাপশন থাকে, অ্যাডমিনিস্ট্রেটিভ কারাপশন থাকে, মানি কারাপশন থাকে, হয়তো মানি কারাপশনের দিক দিয়ে উনি অনেস্ট। এবার কারাপশন বা ভোগবাদ কম তেমন নেই, বা দরিদ্র এই শব্দটাও যদি ব্যবহার করি, ইট ইজ নট এ ক্রাইটেরিয়া ফর এ গুড অ্যাডমিনিস্ট্রেটর। তাহলে তো হিমালয় থেকে একজন সাধুকে এনে মুখ্যমন্ত্রী করে দিলেই হয়। ওনার তো মানিকবাবুর তো ইস্তারি করা সাদা পায়জামা পাঞ্জাবি লাগে, ওনার তো এই কাপড় টাপড়ও লাগবে না, আরো খরচা কম। অনেস্টি অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ারের প্রতি কিনা, কমিটেড টু দ্য সোসাইটি, কমিটেড টু দ্য পিপল কিনা। এবং এই কমিটমেন্ট নিয়ে প্রশ্ন আছে, যেই কারণে দীর্ঘ 17 বছর পর চাকরি দিয়েছে, যেই চাকরিগুলো ভুলে পড়া সুপ্রিম কোর্টের রায়ে খারিজ হয়েছে, করাপশনকে বাহাবা দিয়েছে। ফ্যাক্ট। কেন এত বড় একটা পদে থেকেও
আপনি বেরিয়ে গেছেন, আমি এখনো আমার মতামত না। আমি বামপন্থীদের সরি, বামপন্থী নিয়ে আমি সিপিএম এর প্রথম কথা হচ্ছে আমার টোটাল যে স্টাইল, কোনো পলিটিক্যাল পার্টির সংস্রবে থাকাটা আমার যে ব্যক্তিসত্তা সেটা পারমিট করে না। কারণ সোজা কথা সোজা সাপটাভাবে বলা, সত্যি কথা না বলার বাধ্যবাধকতা থাকে। সত্যি কথা না বলার বাধ্যবাধকতা নিয়ে পলিটিক্যাল পার্টি করতে হবে, তার কোনো যৌক্তিকতা নেই। আপনি যখন বামপন্থা ছাড়লেন, এরপর তো বামপন্থা ছাড়েনি, না সরি, আমি প্রত্যেক মানুষ কিন্তু বামপন্থী, মানে তার জীবনে জীবনশৈলীতে যার প্রতিবাদ করার জায়গা আছে। আজকে রাস্তার মধ্যে কোনো একটা অন্যায় হচ্ছে, কোনো একটা শ্লীলতাহানির ঘটনা ঘটছে, মানুষ দাঁড়িয়ে প্রতিবাদ করবে। মানে মোনার্কের রাজদণ্ডের বাদিকে যারা বসে তাদের যে ক্যারেক্টার, প্রত্যেক সংসদে, বিধানসভায়, পঞ্চায়েতে বাদিকে থাকে যারা গঠনমূলক সমালোচনা করে প্রতিবাদ করে, তারাই বামপন্থী। আমি এইভাবে ব্যাখ্যা করি বামপন্থাকে। অবশ্যই একদম সঠিক ব্যাখ্যা। আমার দেশে সেই সময়টা আপনার এবং সিপিএম তো ক্ষমতাসীন ছিল, তো সেই জায়গা থেকে নিজেকে সার্ভাইভ করা, আপনি কোনো প্রতিবন্ধকতার সম্মুখীন হননি সেই সময়টা? প্রতিবন্ধকতা, রাজ্যের মানুষ যারা যারা আমাকে চেনে, প্রতিবন্ধকতা কেমন ছিল এটা মানুষ জানে। মানে আমি সিপিএম রেজিউমকে ওই হরর ফিল্ম আছে না, ভূতের সিনেমার সাথে তুলনা করি। কেন? কারণ আমার এসে আমাকে মারছে, ঘুষি মারছে, পেছনে চুলে টানছে, কোমরে লাথি মারছে, তো কে মারছে দেখতে পাচ্ছি না। হরর ফিল্ম, ভূতের সিনেমা, আক্রান্ত হচ্ছি কিন্তু আক্রমণকারীটা কে বুঝতে পারছি না। গভর্নমেন্টে সিপিআইএম ছিল, যে কেউ যারা ইউটিউবের মাধ্যমে শুনছেন বা আপনি আমাকে জিজ্ঞেস করছেন, আপনার বিরুদ্ধে বা যারা শুনছেন তাদের কারোর বিরুদ্ধে যদি আমি কথা বলি একটু উষ্মা হবে, স্বাভাবিক। এবার সিপিএম গভর্নমেন্টের নেতিবাচক কাজগুলো নিয়ে মুখ খুলেছি, স্বাভাবিক কারণে তাদের গাত্রদাহ হবেই। এবং সেই জায়গা থেকে কখনো অ্যাডমিনিস্ট্রেশন দিয়ে, কখনো পলিটিক্যাল হুমকি দিয়ে, কখনো মাফিয়া হুমকি দিয়ে, কখনো বা সামাজিকভাবে প্রতিবন্ধকতা তৈরি করে নাকপাশে আবদ্ধ করে রাখার একটা অপকৌশল নিয়েছিল। ভেবেছিল ওটাই বোধহয় শেষ কথা। 2004 সালে আমি সিপিএম পার্টিকে চিঠি দিলাম যে আমার মেম্বারশিপ যাতে আর রিনিউ না করা হয়। তার পরিপ্রেক্ষিতে সিপিএম পার্টি আমাকে চিঠি দিয়ে জানালো, ঠিক আছে তুমি চেয়েছো মেম্বারশিপ যাতে না থাকে, সেই অনুযায়ী আমরা খারিজ করলাম। এই চিঠিটা আমার কাছে রেখেছি এখনো। তারপর থেকে এটা প্রায় 12-13 বছরের রাজনৈতিক লাইফ। আপনি রাজনীতি ছেড়ে দিয়েছিলেন 2004 সালে। তারপর থেকে এটা রাজনৈতিক লাইফ, একরকম চলাফেরা ছিলাম না। 4 সালের পরের ঘটনা বলছি। তখন দাঁড়িয়ে হয়তো কোনো সময় সিদ্ধান্ত নিতে ভুল হয়, অভিজ্ঞতাই শিক্ষক। তখন বিজনেসের এমন একটা লাইনে গেলাম, ট্রেডিং লাইনে, ম্যানুফ্যাকচারিং লাইনে, ওখানে ক্রিয়েশনের জায়গা আছে, বাট মনে হয়েছে এই ধরনের বিজনেসগুলো ওটা আমার সাবজেক্ট না। তো লাস্টলি 2009-10 সালে ওই জায়গা থেকে নিজে কুইট হলাম বা কুইট হতে বাধ্য হলাম। ওই যে বলছিলাম যে মানসিকভাবে আমি পারছিলাম না, ফিনান্সিয়াল সমস্ত বিষয়গুলো হচ্ছিল না, যেভাবে সাহায্যগুলো একজন এন্টারপ্রেনারের ক্ষেত্রে যে ধরনের সাহায্যগুলো পাওয়া উচিত ছিল ত্রিপুরার মতো স্টেটে,
এই সেই সাহায্যগুলো, যেহেতু সেবক ভট্টাচার্য, এ কারণে সাহায্যগুলো আসছিল না। তো এটা মনে হয়েছে যে হ্যাঁ, যেহেতু একটা মাইন্ড, রাজনীতির মাইন্ড আছে, রাজনীতিতে ছিলাম, জীবনে বড় হওয়ার সবচেয়ে ভাইটাল সময়টা রাজনীতির সাথে যুক্ত ছিলাম, আমার কাছে মনে হয়েছে রাজনীতি না করলেও, রাজনৈতিক দল না করলেও, রাজনীতি করে না এটা মানে ভেক কথা, ফেক কথা, প্রত্যেক মানুষ কোনো না কোনো, জেনে হোক না জেনে হোক, রাজনীতির সাথে যুক্ত। তো আমার মনে হয়েছে যে মিডিয়াটা হচ্ছে মানুষের প্রতি কিছুটা অন্তত কমিটমেন্ট, মানুষের আওয়াজটাকে কিছুটা হয়তো রেজ করা যেতে পারে, দো ইট ইজ নট এ পলিটিক্যাল পার্টি অর পলিটিক্যাল ব্যানার। তাই মিডিয়াটাকে বেছে নিয়েছি। আর যেহেতু এক সময় দাঁড়িয়ে লেখালেখি করতাম, সিপিআইএমের মুখপাত্র ডেইলি দেশের কথায় প্রায় 60-70টার মতো আর্টিকেল বেরিয়েছিল। তো দেখলাম যে হ্যাঁ, এটাই আমার জন্য বেটার স্কোপ। মিডিয়া করতে গেলে তো টাকা লাগে। আমার কাছে সেই সময় সব শুদ্ধ 25,000 টাকা ছিল। তার মধ্যে কম্পিউটার কিনতে হবে, তার মধ্যে একাধিক কম্পিউটার কিনতে হবে, ক্যামেরা কিনতে হবে, ঘরটাকে একটু সাজাতে হবে, স্টুডিওটা একটু করতে হবে। এটা 25,000 টাকা দিয়ে ইম্পসিবল বিষয় ছিল। হল্লাবল নামটাও আমি আমার এক ছোট ভাই তমাল, ওকে সাথে নিয়ে বউ কথা বলছি, কি হবে, কি নাম করা যায়। তো দুজন মিলে একটা জায়গায় এসে হল্লাবল নামটাকে আমরা চুজ করলাম। তো এরপর ফিনান্সিয়াল ক্রাইসিস এগুলো তো থাকবেই, তখন পার্টনারও নিয়েছিলাম। তো যাই হোক, ওগুলো কিছু ব্ল্যাক স্পট লাইফে থাকেই। ওটাকেও আমি 3 বছর চালানোর পর 2013 সালে যখন বিধানসভা নির্বাচন চলছিল, বিধানসভা নির্বাচনের অতবহিত পরেই, রেজাল্ট আউটের আগেই, যে কোনো কারণে হোক আমি হল্লাবল ছাড়লাম বা ছাড়তে বাধ্য হলাম। এরপর থেকে নতুন ভেঞ্চার শুরু করলেন, মানে এবং মানে ইলেকট্রনিক্স মিডিয়া ত্রিপুরা রাজ্যের ওই সময় দাঁড়িয়ে, আজকের দাঁড়িয়ে কোনো এমএসও যদি আমার না থাকে, এমএসও যদি আমাকে ডিপ্রাইভ করে, বলে যে তোমারটা চালাবো না, দেন অলসো আই ক্যান সার্ভাইভ থ্রু ইউটিউব। 2013 সালে পজিশনটা কিন্তু এমন ছিল না, যেতে হবে থ্রু এমএসও। এমএসও যদি আমার লাইনটাকে না থ্রো করে, তাহলে আমি চ্যানেল খুলে বসে থাকা ছাড়া আর কোনো কাজ নেই। কিন্তু টোটাল সিচুয়েশন দেখেছি, যদি রেজাল্ট আউটের আগে আমি এই জায়গাটাকে কনফার্ম করতে না পারি, যদি সিপিআইএম আবার ব্যাক করে, তখনকার পরিস্থিতি ছিল ব্যাক করবে 13 সালে, যদি আবার ব্যাক করে, তখন আমাকে চ্যানেল করতে দেবে না। কারণ 1 ঘন্টার চ্যানেল হল্লাবল দিয়ে আমি যে কাজটা করেছিলাম তখন, মানে আমি বলতে আমার টিম যে কাজটা করেছিলাম আমরা, এরপর যদি আবার আরেকটা চ্যানেল করি, তাহলে নেক্সট 5 ইয়ার্স অন্তত সুখে যাবে না, এটা তাদের জানা আছে। তাই আমাকে চ্যানেল খুলতে দেবে না, এবং সেই অনুযায়ী আগে থেকে ইনস্ট্রাকশন ছিল। বাট এই সময়টার মাঝে রেজাল্ট আউট, ভোটের দিন শেষ, রেজাল্ট আউটের আগে আমি এই কাজটা কমপ্লিট করেছি, তাদের সাথে এগ্রিমেন্ট কমপ্লিট করেছি। যদিও তার জন্য বিশাল অ্যামাউন্ট পেনাল্টি, মানে টাকা দিতে হয়েছে, বিশাল অ্যামাউন্ট টাকা দিতে হয়েছে, এবং যেটা ত্রিপুরা রাজ্যের কোনো ইলেকট্রনিক্স মিডিয়া আজকে পর্যন্ত পেমেন্ট করেনি। আমাকে এত বড় অ্যামাউন্ট দিয়ে মার্কেট থেকে ধার করে, দেনা করে, আমার মনে আছে 10% শুধু আমি মার্কেট থেকে টাকা নিয়েছি, নিয়ে আমি টাকা দিয়ে এগ্রিমেন্ট করেছি।
13 সালে। যদি না করতাম আর চ্যানেল করতে দিত না। এত পরিমাণ টাকা আপনার একটা বড় মনে হয়েছিল আপনি জীবনে একটা জুয়া খেলছেন আপনি এটা লাইফ ইজ এ গ্যাম্বলিং। যে কোনো মানুষের লাইফ, যে জুয়া খেলতে জানে না সে তার শ্বাস নিতে কষ্ট হয়। না, আপনি যেটা বলছেন এটা তো অযৌক্তিক একটা পয়সা। এক ফোঁটা অযৌক্তিক না। না, যে পয়সাটা আপনি ওদেরকে দিলেন এক ফোঁটা অযৌক্তিক না। যদি আপনি কমিটেড টু দ্য সোসাইটি থাকেন, মানুষের কথাকে সামনে নিয়ে আসবেন, তার জন্য যদি জীবনকে বাজি রাখতে চান আপনি বাজি রাখতে পারবেন, যদি ইফ ইউ আর কমিটেড টু দ্য সোসাইটি। কিন্তু ঘুরে তো অবশ্যই সিপিএম এলো। বাট এগ্রিমেন্টের যখন কন্টিনিউশন হয় তখন কোন যুক্তিতে, মানুষ তো শেষ কথা না, কোন যুক্তিতে আমাকে কার্টেল করবে? না, এরপরে তো 1 বছর পরে আপনার পয়সা পরিমাণ আরো বাড়িয়েছে। এরপর আর বাড়াতে পারেনি। নানা ধরনের প্রেশার, কাউন্টার প্রেশারও ছিল। কাউন্টার প্রেশার মানে পলিটিক্যাল কাউন্টার প্রেশার না, সোশ্যাল কাউন্টার প্রেশার। যেমন মিডিয়া অর্গানাইজেশন, সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন, ইন্টেলেকচুয়াল অর্গানাইজেশন, এই সবগুলো যখন নিউজ ভ্যানগার্ডের সাথে ইনভলভড কোনো না কোনো ভাবে, তখন দাঁড়িয়ে মেন্টাল প্রেশার তো, কাউন্টার প্রেশার তো তৈরি হয়েছেই। বেশ কিছু অ্যামাউন্ট রিডিউস করতে বাধ্য হয়েছে বা করেছে। এরপর আর কি প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছেন সেই সময়টা, বামপন্থার সময়? আমার বিজ্ঞাপনদাতাদের রিমোট কন্ট্রোল করে দেওয়া হয়েছে, কন্ট্রোলে টিপে দেওয়া হয়েছে। বিজ্ঞাপন যাতে আমার এখানে না দেয়, প্রাইভেট বিজ্ঞাপনদাতা। আমার অফিস থেকে ছেলেদেরকে নিয়ে যাওয়া হয়েছে আমি যাতে নিঃসঙ্গ হয়ে যাই। অসংখ্য অ্যাডমিনিস্ট্রেটিভ রয়েছে, অসংখ্য। এ কারণে মানে জন্মসূত্রে আমার টাইটেলটা হচ্ছে ভট্টাচার্যী। ভট্টাচার্যী মানে সবাই বলে ব্রাহ্মণ, আচ্ছা ঠিক আছে, ব্রাহ্মণ টামন ঠিক আছে, বাট কর্মসূত্রে আমি নিজেকে ক্ষত্রিয় বলি, বাই বর্ন ফাইটার। মিডিয়ার মধ্যে একটা পোর্শন তৈরি হয়েছে, কোট আনকোট, বলা হচ্ছে এটা বামপন্থী শিবির, একটা হলো গিয়া নতুন বা বিজেপি পন্থী শিবির। তো তখন তো কি বলবো, একদিকে কেন্দ্রে বিজেপি সরকার আর ত্রিপুরাতে বামের লেফট ফ্রন্ট তো চলছেই। তো সেই পরিস্থিতিতে আপনারা কোট আনকোট অন্য শিবিরে আপনারা জয়েন করেছেন, তো এটা কি সত্যি? আমি আমার শিবিরে আছি। আজকে দাঁড়িয়ে আমি যে শিবিরে আছি সেদিনও আমি সেই শিবিরে ছিলাম। আমার শিবির হচ্ছে কমিটেড টু দ্য সোসাইটি। যারা থাকবে এই শিবিরে আমি আছি। তো কিন্তু আপনার মনে হয় না আপনি বিজেপির সঙ্গে বেশি মাখামাখি আপনার? কখন? নিউজের ক্ষেত্রে দেখা যায় বা ইয়েতে মানুষ বলে। আজকের দিনে নাকি ওই সময়? এবার একটা হচ্ছে খালি চোখে দেখা, আরেকটা হচ্ছে ভেতর থেকে দেখা, উপর থেকে দেখা, ভেতর থেকে দেখা। প্রসঙ্গক্রমে আমি বলি, সিপিআইএম এর প্রেসমিটগুলোতে নাম না করে আমাকেও ইন্ডিকেট করে। কারণ আমাকেও ইন্ডিকেট করে বলছে এই কারণে, কারণ নির্বাচন যেদিন শেষ, মানে ভোটদান প্রক্রিয়া যখন শেষ হতে চলেছে, তখন সিপিআইএম এর পবিত্র কর অন ক্যামেরায় রেকর্ডেড ভার্সন দিয়েছেন। অন ক্যামেরায় বলেছেন যে নিউজ ভ্যানগার্ড এবং আরেকটা চ্যানেল তাদেরকে দেখে নেওয়ার জন্য প্রস্তুত আমরা বলেছিলেন। সুতরাং সেই অর্থে বলি, সিপিএম যেই প্রেসমিটগুলো করতেন যে বিজেপি থেকে টাকা খেয়েছে, আমি বারবার প্রত্যেকটা জায়গায় চ্যালেঞ্জ করেছি, প্রমাণ করে দেখা। আমি আজকের দিনেও বুকে টুকি দিয়ে বলতে পারি, নিউজ ভ্যানগার্ড হারাম খায় না 1 টাকা, যে কোনো লেভেলে হোক।
অফিসিয়াল অ্যান্ড লিগ্যাল, যদি কোনো পেমেন্ট হয় অফিসিয়াল অ্যান্ড লিগ্যাল, তার জন্য ট্যাক্স পেমেন্ট করি আমরা। সুতরাং হাওয়াতে কথা বললে হবে না, এভাবে হাওয়াতে কথা বলেছে। এবার আমি যে বলছিলাম রাজদণ্ডের বাঁদিকে মিডিয়ার ভূমিকা সঞ্জয়ের মতো, মহাভারতের সঞ্জয়ের মতো। কুরুক্ষেত্রে কি হচ্ছে তা টেলিকাস্ট করবে, তার ধারাবাহিক বিবরণী দেবে। এবার কুরুক্ষেত্রে 10,323 হচ্ছে, কুরুক্ষেত্রে 10,323 চাকরি গেছে। এবার আমার মিডিয়াতে আমি কি দেখাবো যে না 10,323 চাকরি রয়ে গেছে? যদি বলি রয়ে গেছে তাহলে ওটা সিপিএম গভর্নমেন্টের পক্ষে ছিল, আর যদি বলি চলে গেছে চাকরি সুপ্রিম কোর্টের রায়ে তাহলে ওটা বিজেপির পক্ষে গেছে। আমার কি করার আছে? সেই সূত্রে বলি, যদি বলে কেউ বিজেপির পক্ষে ছিলাম ওই সময়, ওকে ফাইন, নো প্রবলেম, বাট সত্যিটা বলার চেষ্টা করেছি, ঠিকঠাকটা বলার চেষ্টা করেছি, যেটা আজকেও করি। কিছুদিন আগে দেখা গেছে আপনি ত্রিপুরা বিশ্ববিদ্যালয়টা স্টিং অপারেশন করলেন। তো বলতে গেলে কোট আনকোট বলা হয় যেটা, যে শাসক দল আপনার খুব রুষ্ট। আমি ঠিকঠাক দেখিয়েছি, হ্যাঁ, এবং সবাই খুব সারাহ করেছে, ঠিক সত্যি কথা। বাট আমার কাছে রুষ্ট বলে মনে হয়নি কোথাও, কারণ আমি সেই কোট আনকোট আমি শুনেছি মুখ্যমন্ত্রী নিজেও অমিত শাহকে ফোন করে বিষয়টা জানিয়েছেন এবং দুর্নীতিগ্রস্তদেরকে এখান থেকে সরিয়ে নেবার জন্য বলেছেন, কোট আনকোট আমি শুনেছি। এমএচআরডিতে এই রাজ্যের পলিটিক্যাল পার্সোনালিটিস তারা গিয়ে দরবার করেছে যে না, রাখা যাবে না। তা আমি কি করে বলবো যে শাসক দল রুষ্ট আমার প্রতি? শাসক দল যদি রুষ্ট হতো তাহলে এই ঘটনার পরিপ্রেক্ষিতে নিশ্চয়ই আমার বিরুদ্ধে মানহানি মামলা করতেন এই ধারুরকর সাহেব। আমার বিরুদ্ধে তো কোনো মানহানি মামলা হয়নি। ভয় মিডিয়া তাহলে করতে আসলাম কেন? সুটকির ব্যবসা করলেই পারতাম, মিডিয়া করে লাভ কি এই ভয়টা যদি থাকে? অন্য কোনো ব্যবসা করলেই পারতাম। বারবার বলছি, মিডিয়া মানে হচ্ছে বিজনেস সেন্টার না, মিডিয়া হচ্ছে কমিটেড টু দ্য সোসাইটি। এই কমিটমেন্ট যদি থাকে তাহলে ভয়টা কিসের আসে যায়? নর্থ ইস্টের ইলেকট্রনিক্স মিডিয়া, বিশেষ করে গ্রাউন্ড নিউজ ভ্যানগার্ড একমাত্র সিলভার বাটন অ্যাওয়ার্ডি। সিলভার বাটন অ্যাওয়ার্ডই হয় 1 লক্ষ সাবস্ক্রাইবার হলে। সিলভার বাটন অ্যাওয়ার্ড পাওয়ার পর আজকে সাবস্ক্রাইবার প্রায় 2,70,000 মতো। আমাদের টার্গেট হচ্ছে নেক্সট যে অ্যাওয়ার্ডটা রয়েছে সেই অ্যাওয়ার্ডের দিকে। আমাদের এখানে যে বিভিন্ন সময় ফোনগুলো আসে রাজ্যের বাইরে থেকে, দেশের বাইরে থেকে, আমরা খুব আপ্লুত হই যে দেশের বাইরে, রাজ্যের বাইরে এত ভিউয়ার্স, এতজন নিউজ ভ্যানগার্ড দেখে। নিউজ ভ্যানগার্ড ত্রিপুরা রাজ্যের মতো একটা ছোট্ট রাজ্য, তার মধ্যে আরো একটা ছোট্ট চ্যানেল, এত মানুষ দেখে ত্রিপুরার বাইরেও। ত্রিপুরা রাজ্যে এই মুহূর্তে থ্রু কেবল নেটওয়ার্ক 8টা ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে রয়েছে, 23টা সাব ডিভিশন হেডকোয়ার্টারে 23টা সাব ডিভিশন হেডকোয়ার্টারে রয়েছে। এবং একটা প্রাইমারি হিসাব করে দেখেছি, ভিলেজ কাউন্সিল এবং পঞ্চায়েত মিলে টোটাল 573টা গ্রামে নিউজ ভ্যানগার্ড রয়েছে। সুতরাং নাই করে সকাল থেকে রাত্রি পর্যন্ত প্রতিটা সেকেন্ডে অন অ্যান অ্যাভারেজ আমরা ধরে নিতে পারি 10 লক্ষ লোক দেখছে নিউজ ভ্যানগার্ড। এবং এই জায়গাটা হয়েছে যে আমার নিউজ ভ্যানগার্ডের যে টিম, আমার অফিসে যারা আছেন, তাদেরকে আমি একবারও আমার স্টাফ মনে করি না, দে আর মাই ফ্যামিলি মেম্বার। এবং নিউজ ভ্যানগার্ডটাও তারা নিজের চ্যানেল হিসেবে মনে করে। তাদের ঐকান্তিক প্রচেষ্টা
নিউজ ভ্যানগার্ডকে এই জায়গায় এনে দিয়েছে। রাজনীতিতে নামবেন? রাজনীতি আমি করব না, রাজনৈতিক দল আমি করব না। যদি কোনো পার্টি থেকে অফার পান? না, পলিটিক্যাল পার্টি আমি করব না। কেন? পলিটিক্স ইজ নট মাই কাপ অফ টি। এর মধ্যে ভালো লোকরা আছেন, পলিটিক্সে ভালো লোকরা আছেন, একবারে সবাই খারাপ নো। পলিটিক্সে ভালো লোকরা আছেন, তাই বলেই তো দেশ চলছে, তাই বলেই তো রাজ্য চলছে। মানুষের জন্য কিছু কাজ তো হচ্ছে, মানুষ না খেয়ে মরে যাচ্ছে এমন তো হচ্ছে না। ইন্ডিভিজুয়াল একটা দুইটা কেস হতে পারে, বাট অ্যাজ এ হোল মহামারী লেগে গেছে, অ্যাজ এ হোল অনাহার লেগেছে, এরকম তো না। ভালো মানুষ হচ্ছে, আছে বলেই দেশটা চলছে, রাজ্যটা চলছে, সমাজটা চলছে। বাট আমার মনে হয়েছে পলিটিক্স ইজ নট মাই কাপ অফ টি, মিডিয়া ইজ মাই কাপ অফ টি অবভিয়াসলি।